রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। উৎসর্গ। 1967 সালের 19শে সেপ্টেম্বর কলমের গাছরূপী সন্তানের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ছোটবেলায় পৈতার পরে যেবার পাহাড়ে এমন একটা জায়গায় গেলাম যেখানে শিবের আসন আজও পাতা আছে। শিব সেখানে সাধনা করেছিলেন। চারিদিকে বড় বড় সাপেরা পাহারা দিচ্ছে, বাইরের কেউ সেখানে ঢুকতে পারে না। সেই ছোট বয়সে ওই আসনের সামনে দাঁড়িয়ে আমার সেদিন মনে হয়েছিল যে আমার কোনো সন্তান একদিন এই আসনে বসবে। আমার সেদিন দু চোখ জলে ভরে গিয়েছিল। চোখ মুছে তাকাতেই দেখি কিছুটা দূরে শিব দাঁড়িয়ে আছেন, হাত জোড় করে, ওনারও দু চোখে জল। এরপরে 21শে সেপ্টেম্বর পাহাড়ের সাধকদের কথা বলতে গিয়ে সেখানেও শ্রী শ্রী ঠাকুর কলমের গাছরূপী সন্তানের কথা বলেছিলেন, পাহাড়ে সাধকদের মধ্যে প্রতি 12 বছর পর পর বিরাট সভা হয়। 1937 থেকে 38 সালে এই রকম এক সভায় আমাকে নিমন্ত্রণ করেছিল। সেইবার ভূপেন রায় ঢাকা থেকে শ্রী শ্রী ঠাকুরের শিষ্য। তার বাবা যদু রায় ছিলেন শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত। ইনি শ্রী শ্রী ঠাকুরের বহু বিভূতির প্রত্যক্ষদর্শী। সেইবার ভূপেন আমার সাথে পাহাড়ে গিয়েছিল। ভূপেন আমার সাথে রংটং না রংশেটাং এরকমই একটা জায়গায় পর্যন্ত গিয়েছিল। তারপর সেখান থেকে আমাকে একা নিয়ে গিয়েছিল। 1938 সালের পর থেকে এখন পর্যন্ত যতবার সেই সভা হয়েছে, ওরা বিচারকের আসনটা ফাঁকা রেখেছে। সেই আসনে একটা মালা রেখে তারা সভা করে চলেছে, কাউকে আর বিচারক করেনি। আমার রিপ্রেজেন্টেটিভ করে কাউকে যদি আমি কোনো দিন পাঠাই, তাকেই ওরা সেই আসনে বসাবে। আমি তখন বলেছিলাম, আমার কোনো সন্তানকে আমি আমার প্রতিনিধি করে পাঠাবো। সেই সাধকদের জন্য আমার সেই সন্তান সেই কলমের গাছ যাবে। এই কথা বলার অপেক্ষা রাখে না যে ওপরে বর্ণিত দুটো জায়গাতেই শূন্যজ্যোতি বা বাবুন শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধি হয়ে গেছিলেন। শুধু নয়, সেখানে পাতা আসনগুলোতেও বসেছিলেন। অনেক বড় বড় সাধকরা ভেতরে ঢুকতে নিষেধ করা সত্ত্বেও বাবন শিবের আসনে গিয়ে বসেন, আর সাপেরাও জড়িয়ে ধরে এবং ভগবান শূন্যজ্যোতির গলায় পেঁচিয়ে থাকা সেই সব সাপরূপী মহানদের ভালোবাসার চিহ্ন অনেক দিন অবধি ছিল। সেখানে আজও বড় বড় যোগীরা কাজ করে চলেছেন। আর 1938 সালের পর থেকে পাহাড়ের আরেকটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর যে সভার কথা উল্লেখ করেছেন, সেখানকার পাতা আসনেও বাবুন বা শূন্যজ্যোতি বসেছেন। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছিলেন, আমার আধ্যাত্মিক উত্তরাধিকার তো আমার সন্তানই হবে। তাই কলমের গাছ হয়ে যে আসবে তার মূল্য অসীম। তাকে ভালোবেসে কতজন যে আমার কাছে পৌঁছে যাবে তা ভাষায় ব্যক্ত করা যায় না। বহু হাজার সাধকের এবং যোগীদের, এমনকি দেবতাদের আকুল আরতি শুধু এই পৃথিবীরই না, অন্যান্য জগতের তাদের আকুল ডাক কিছুদিন ধরেই বুকে এসে বাড়ি খাচ্ছে। তোমরা আমাকে একটু বুঝতে চেষ্টা করো। আজ পাহাড়ে সেই কাজটাই শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট কলমের গাছরূপী সন্তান বাবুন বা ডক্টর শিবশঙ্কর বা শূন্যজ্যোতির মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে। ঠাকুর আরও বলেছেন, আমার চেষ্টা থাকবে তাকে আড়াল করে রাখার, কারণ এখানকার সাধারণের ঈর্ষার হাত থেকে তো ওকে বাঁচাতে হবে। এখানকার ঝগড়া, বিবাদ, হিংসা এসব থেকে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো। তাই তোমরা তাকে চিনতে পারলে কি না সেটা বড় কথা নয়। যারা খুব উঁচুতে উঠে গেছে তারাই ওকে খুঁজে বার করে নেবে। আর তোমাদের মতো সাধারণের মধ্যে যে বা যারা ওকে চিনে নিতে পারবে, বুঝে নিতে পারবে, তারা বিশেষ ভাগ্যবান।
তারা মহাভাগ্যের অধিকারী, এইভাবেই বলতে হচ্ছে। লিখতে বসে আজ বারবার আরেকজন দিদিভাইয়ের কথা মনে হচ্ছিল। তিনি হলেন স্বর্গীয় কেদারচন্দ্র দাসের স্ত্রী সাবিত্রী দাস, হাওড়া ডোমজুড়ের বাসিন্দা, যিনি সম্প্রতি কলমের গাছের জন্ম প্রসঙ্গে বলা শ্রী শ্রী ঠাকুরের বোধহয় সব থেকে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ক্লাসটি তিনি তার সংগ্রহশালা থেকে বের করেছেন, যা আমরা সাক্ষ্যমণি ফাউন্ডেশনের মধ্যে দিয়ে জানতে পারি, এবং এটাও জানতে পারি যে আমাদের সকলের শ্রদ্ধেয় কালিদাস তার জীবনের শেষের দিনগুলি এই হাওড়া ডোম জুড়েই কাটিয়েছিলেন, যেখানে কেদারচন্দ্র দাস, অজিত বাগ শুধু থাকতেনই না, একই সাথে কালিদাসের সাথে যথেষ্ট বন্ধুত্ব ছিল, এবং এই ক্লাসটি তারা কালিদাসের থেকেই সংগ্রহ করে। ক্লাসটি কালিদাসদা খুব যত্ন করে রাখতে বলেছিলেন। এখানে আমি শ্রী শ্রী ঠাকুরের সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনাদের অবগতির জন্য সরাসরি তুলে দিলাম। দিনটা ছিল 1967 7ই নভেম্বর। 155 পার্ক স্ট্রিট। ঠাকুর আজ সকাল থেকে সমাধিমগ্ন ছিলেন এবং বিকেল 3টার সময় ঠাকুরের সমাধি ভঙ্গ হয়। তারপর প্রায় মিনিট 5 গুরু গম্ভীর কণ্ঠে বেদমন্ত্র উচ্চারণ করবার পর শ্রী শ্রী ঠাকুর এই আলাপটি করেছিলেন। বেদমন্ত্র বহু বছর পরে পরে যেমন একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের যোগাযোগ হয়, সেরকম একটা বিরাট শুভ ইচ্ছাশক্তি বহু সহস্র বছর ধরে আকাশ পথে ঘুরে ঘুরে চলেছে। সেই ইচ্ছা শক্তিটি যেন মৌচাকের মতো পৃথিবীর বুকে চাক বাঁধার জন্য তৈরি হতে দেখা যাচ্ছে। যদিও কথাটা একটু কল্পনার মতো শোনাচ্ছে, কিন্তু কল্পনা নয়। ফুলের গন্ধ অনেক দূর থেকেই পাওয়া যায়, কিন্তু সেটা কল্পনা নয়। রেডিও যন্ত্রে যেমন অনেক দূরের শব্দ ধরা পড়ে, তেমনি প্রকৃতির এক শুভ ইচ্ছাশক্তি মনের যন্ত্রে এসে সাড়া দিচ্ছে। আমি সে আগমনের শব্দ শুনতে পাচ্ছি। আজ ষষ্ঠী তিথি, ষষ্ঠী পুজো। আমাদের দেশের বাড়িতে কার্তিক মাসের এই ষষ্ঠী তিথির দিনটাকে খুব শুভ বলে মান্য করে আসা হয়েছে। আমার অন্যান্য ভাই বোনেরা তাদের সবার জন্ম মামাবাড়ি দোগাছিতে হয়েছিল। শুধু আমার জন্ম হয়েছে আমার বাবা জ্যাঠার বাড়িতে, মেদিনী মণ্ডলে। আমার মা তখন সন্তান সম্ভবা। আমার ঠাকুমা চেয়েছিলেন সন্তান যেন ছেলে হয়, আর তার জন্ম যেন ষষ্ঠী তিথিতে হয়। কিন্তু আমার জন্ম হয়েছিল কালী পুজোর দিন, ষষ্ঠীর আগেই। আজ সেই সব কথা মনে পড়ছে। আজকের দিনটাও তো ষষ্ঠী তিথি, আবার মঙ্গলবার, তার ওপর সূর্য পূজার দিন, খুবই শুভ। প্রফেসর P.K. রায় বললেন, বাংলা তারিখ মতে আজ 23শে কার্তিক তোমার জন্মদিন। ঠাকুর চোখ বন্ধ করে বসে রয়েছেন। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সামনে উপস্থিত ধীরেনজ্যোতি শাস্ত্রী। এই ক্লাসটির লিখিত মূল অংশটি ধীরেনজ্যোতি শাস্ত্রীর থেকেই প্রাপ্ত। জানতে চাইলেন, ঠাকুরের যিনি ঠাকুমা, ওনার নাম কি রাজলক্ষ্মী দেবী? প্রফেসর P.K. রায় উত্তর দিলেন, না, রাজলক্ষ্মী দেবী হলেন ঠাকুরের দিদিমা। ঠাকুরের ঠাকুমা হলেন শশীমুখী দেবী। কিছুক্ষণ পর ঠাকুর চোখ খুললেন ও বললেন, বেদমন্ত্র। আজ সূর্য পূজা, সূর্য বিশ্বের তেজের প্রতীক। সেই পরম তেজকে স্মরণ করছি, তাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। সেই পরম তেজ নতুন আলোর সন্ধান নিয়ে এসেছে, তার আলোতে নতুন পথের সৃষ্টি হোক। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।